শোনো না গো, আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ। কেন বারবার আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছেন? কেন কেন আমাকে ভালোবাসা যায় না? কি নাই আমার মাঝে? উত্তর দিন পলাশদা, কেন? কঙ্কাবতীর করুণ কণ্ঠে যে কোনো প্রেমিক পুরুষই ব্যথিত হয়ে উঠবে। কঙ্কাবতীর ভালোবাসার প্রতি মুগ্ধ হয়ে উঠে পরমানন্দে গ্রহণ করবে। কিন্তু কঠিন হৃদয় নিয়ে জন্ম হয়েছে পলাশ হাওলাদারের। কঙ্কাবতীর মনের কঠিন আর্তনাদ পলাশের হৃদয় বা কর্ণে কিছুতেই কিছু প্রবেশ করছে না। কঙ্কাবতীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। পলাশ বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠল, আহা কঙ্কা, আমি তোমাকে বারণ করেছি না আমার কাছে এসে এসব কথা কিছুই বলবা না? আর তুমি বড় হচ্ছ, হুট করে কোনো ছেলের ঘরে আসা যাওয়াটা ভালো লক্ষণ নয়। চুপচাপ ঘরে গিয়ে পড়তে বসো। কঙ্কাবতীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কিছুতেই এই অশ্রু থামার নয়। সে তো জানতো তার পলাশদা এই রকমই, সব কিছু জেনেই তো তার প্রতি আসক্ত হয়েছে। এখন কষ্ট পেলে কি হবে আর? কঙ্কাবতী ঘর থেকে বের হয়ে দৌড়ে নিজের ঘরের দরজা আটকে দিল। পলাশ কঙ্কাবতীর যাওয়ার দিকে তাকিয়ে নিজের কাজে মন দিল। পলাশ আর কঙ্কাবতী ফুফাতো মামাতো ভাই বোন। কঙ্কাবতীর বড় ফুফুর ছেলে পলাশ। পিতামাতা হারা পলাশ মামার বাড়িতেই বড় হয়ে উঠেছে, মামাদের দয়াতেই বেঁচে আছে। ছোটোখাটো টিউশনি করে নিজের খরচ মেটাতো, আর এখনও তাই করে যাচ্ছে। পলাশের গায়ের রং ফর্সায়, 5 ফিট 10 উচ্চতায়, 21 বছরের সুদর্শন যুবক। অপরদিকে কঙ্কাবতী মমতা মঞ্জিলের রাজকুমারী, আদরের দুলালি। পলাশের 3 মামারই পুত্র সন্তান, শুধুমাত্র মেজ মামার এক মেয়ে কঙ্কাবতী। কঙ্কাবতী একা মেয়ে হওয়াতে সকলের খুবই আদরের। সোনার চামচ মুখে নিয়ে জন্ম তার সাথে যে অনাথ পলাশের মানায় না। কঙ্কাবতী সপ্তদশ যুবতী, গায়ের রং উজ্জ্বল ফর্সা, চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই, টানা চোখের মায়াতে যে কেউই মুগ্ধ হবে। কঙ্কাবতী নিজের ঘরে দরজা বন্ধ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। পলাশ নামক নিষ্ঠুর ব্যক্তিটিকে যে বড্ড ভালোবেসে ফেলেছে, চাইলেও তাকে এড়িয়ে যেতে পারে না, আর না পারে মন থেকে মুছে ফেলতে। কঙ্কাবতী পড়ার টেবিলে বসে একটা গোলাপি রঙের কাগজে মোড়া ডায়েরি বার করল। ডায়েরিটি শুধুমাত্র ডায়েরি নয়, পলাশকে নিয়ে কঙ্কাবতীর আবেগ, অনুভূতি, ভালো লাগা সবটাই ডায়েরির প্রতিটা পাতাতে ভরা। কঙ্কাবতী ডায়েরির সাদা পাতা খুলে নিজের মনের অব্যক্ত কথাগুলো লিখতে লাগলো। আচ্ছা পলাশদা, আপনি কি কখনোই আমার মনের অনুভূতিগুলো বুঝবেন না? আপনি জানেন আপনার কঙ্কাবতী আপনার জন্য ঠিক কতটা পাগল? না, আপনি তা জানেন না। জানলে হয়তো আমাকে এভাবে এড়িয়ে যেতে পারতেন না। কি হয় আমাকে একটু ভালোবাসলে? আমি যে আপনার ভালোবাসার কাঙাল পলাশদা। জানি না আপনি আমাকে ভালোবাসবেন কি না, তবে আমি সারা জীবন আপনাকেই ভালোবেসে যাব। ভালোবাসি পলাশদা। ডায়েরিটা বন্ধ করে কঙ্কাবতী একটা গভীর দীর্ঘশ্বাস ফেল, ডুব দিল পলাশের সাথে পরিচয় হবার দিনগুলোতে। পলাশের মা মমতা মঞ্জিলের মেয়ে হওয়া সত্ত্বেও এই বাড়িতে খুব একটা যাতায়াত ছিল না। মমতা মঞ্জিলে আসতেন না বললেই চলে। যাতায়াত না থাকার কারণে পলাশকে কঙ্কাবতী চিনত না। 5 বছর আগে পলাশের বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর কঙ্কাবতীর দাদু পলাশকে নিয়ে এই মমতা মঞ্জিলে আসেন। শান্তশিষ্ট পলাশকে দেখে কঙ্কাবতীর কাছে কীরকম একটা অদ্ভুত প্রাণীর মতো লেগেছিল, কারণ দাদারা কখন এইভাবে চুপচাপ থাকে না। দ্বাদশী কঙ্কাবতী বুঝতেই পেরেছিল না ষোড়শ যুবক পলাশ এতটা নিশ্চুপ কেন। ক্রমশ পলাশের প্রতি ওর আগ্রহ বেড়ে যেতে লাগলো। সর্বদাই চুপচাপ শান্তশিষ্ট পলাশকে কঙ্কার অদ্ভুত লাগতো। মানুষটাকে জানার কৌতূহল বাড়ত। এই কৌতূহলটাই যে কাল হলো কঙ্কার জীবনের। 2 বছর আগে কঙ্কাবতীর 15তম জন্মদিনের দিন সন্ধ্যাবেলা। পলাশদা, আমার উপহার। আচমকা এরকম কথায় পলাশ চমকে উঠেছিল। আকাশের দিকে একদিনে তাকিয়ে নিজের অতীতের সুন্দর দিনগুলোর কথা চিন্তা করছিল। তখনই কঙ্কাবতীর আগমন। এতটাই গভীর চিন্তায় মগ্ন ছিল যে কঙ্কাবতী যে তার পাশে এসে দাঁড়িয়েছে সেটা বুঝতে পারেনি।
কঙ্কাবতীর কথা শুনে পলাশ কি উত্তর দিবে খুঁজে পেল না। কি হলো পলাশদা, আমাকে কিছু উপহার দিবেন না? উপহার? হ্যাঁ, সকলেই তো আমাকে কত উপহার দিয়েছে, শুধু আপনি বাদে। আজকে তো আমার জন্মদিন, আপনি জানেন না? জানি। তাহলে আমার জন্য কিছু উপহার আনলেন না কেন? পলাশের কাছে কঙ্কাবতীকে উপহার কিনে দেওয়ার মতো কোনো টাকা নেই, কিন্তু এই সত্যি কথাটা বলতে লজ্জা লাগছে পলাশের, তাই অনেক ভেবে বলল, সবাই তো জন্মদিনের দিনই উপহার দেয়, আমি না হয় কয়েকদিন পরেই দিলাম, তাই দেইনি। বাহ, আপনার তো বেশ বুদ্ধি। তবে জন্মদিনের দিন উপহার পেতে বেশি আনন্দ লাগে। কঙ্কাবতীর নাক ফোলানোটা পলাশের কাছে অদ্ভুত লাগলো। যাই হোক, দেবেন যখন সেটাই তো অনেক। আবার উপহার দিতে ভুলে যাবেন না জানো। ঠিক আছে, সময় মতো তুমি তোমার উপহার পেয়ে যাবে। ধন্যবাদ। কঙ্কাবতী একটা মুচকি হাসি দিয়ে ছাদ থেকে নেমে চলে যায়। পলাশ কঙ্কাবতী যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনে মনেই বলল, মেয়েটা কি অদ্ভুত, আবার বাচ্চাদের মতো নাকও ফোলাচ্ছিল, পুরাই পুতুল। এক সপ্তাহ পর আজকে পলাশ টিউশনির মাইনে পেয়েছে। এই কয়েকদিনে কঙ্কাবতী একদিনও পলাশকে উপহারের কথা বলেনি, হয়তো ভুলে গেছে। পলাশ মাইনের টাকাটা হাতে নিয়ে মুচকি হেসে বলল, এই টাকাটা থেকে কঙ্কাবতীর জন্য কিছু উপহার কিনবো। জানি দামি কিছু দিতে পারবো না, আমি আমার সাধ্য মতো উপহার দেব। আর উপহার কি কখনো ছোট হয় নাকি? পলাশ খুশি হয়ে কঙ্কাবতীর জন্য উপহার কিনল। কঙ্কাবতী স্কুল থেকে ফিরে নিজের ঘরে গিয়ে দেখল বিছানার উপর কাগজে মোড়া কয়েকটা জিনিস। কৌতূহলবশত সেইগুলো খুলে দেখল 3 জোড়া কাচের চুড়ি, লাল, সাদা আর কালো, আর সাথে একটা চিরকুট। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, জানি না তোমার পছন্দ হবে কিনা, তবে আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করেছি। ইতি, পলাশ। কঙ্কাবতী চিরকুটটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। এতটা আনন্দ কখনোই পায়নি। এর আগেও অনেক উপহার পেয়েছে, অনেক দামি দামি। সামান্য কয়েকটা চুড়ি পেয়ে যে আনন্দ হচ্ছে সেটা খুশিতে প্রকাশ করতে পারছে না কঙ্কাবতী। নিজের হাতে চুড়িগুলো পরে দেখতে লাগলো, অপরূপ সুন্দর লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে কঙ্কাবতী বলে উঠল, আমাকে এত সুন্দর লাগছে কেন? মনে হচ্ছে আপনাদের উপহারগুলো আমার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমার কেন এরকম মনে হচ্ছে পলাশদা? কঙ্কাবতী ছোট হৃদয়ে পলাশ নামক ব্যক্তিটি অদ্ভুতভাবে বসে গেল। কঙ্কাবতী আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল পলাশের প্রতি। দুর্বলতা কখন যে ভালোবাসাতে রূপ নিল সেটা কঙ্কাবতী নিজেও বুঝে উঠতে পারল না। সাথীদের কাছে নিজের মনের কথা বলার পর কঙ্কাবতীকে তারা বলল, কঙ্কা, তুই তোর পলাশদাকে নিজের মনের কথা খুলে বল, দেখবি সে ঠিক তোকে ভালোবাসবে। সত্যি বলছিস? হ্যাঁ। কিন্তু আমার বড্ড ভয় লাগছে, যদি রেগে যান। আরে কিছু হবে না। কিন্তু আমি ওনাকে বলবো কিভাবে? আমার যে ভয় করে। তুই বরং একটা চিঠি লিখে ওনাকে দে, দেখ কি হয়। বলছিস? হ্যাঁ। সাথীদের কথা শুনে মনে অনেক সাহস জুগিয়ে পলাশকে প্রেমপত্র লিখেছিল। প্রেমপত্রটা দেখার পর পলাশ কঙ্কাবতীকে ডেকে জিজ্ঞেস করেছিল, এসব কি কঙ্কা? কঙ্কাবতী ভয়তে চুপ করে আছে, কিছু বলছে না। কি হলো বলো। আমি আপনাকে ভালোবাসি পলাশদা। এসব পাগলামি বন্ধ করো কঙ্কা, আমার পক্ষে তোমাকে কখনোই ভালোবাসা সম্ভব নয়, তুমি আমাকে ভুলে যাও। কঙ্কাবতীর মাথাতে আকাশ ভেঙে পড়েছিল। পলাশের প্রত্যাখ্যান পাবার পরেও পলাশকে ভুলতে পারেনি। বারবার ফিরে গেছে পলাশের কাছে, আর প্রতিবারই পলাশ প্রত্যাখ্যান করেছে। কি হবে কঙ্কাবতীর আর পলাশের জীবনে? কঙ্কাবতী, কঙ্কাবতী। মায়ের ডাকে আর দরজার করাঘাতের আঘাতে কঙ্কাবতীর ঘুম ভেঙে গেল। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল খেয়ালই ছিল না। তাড়াতাড়ি করে ডায়েরিটা লুকিয়ে রেখে দরজাটা খুলে দিল। কঙ্কাবতী দরজা খুলতে ওর মা কোহিনূর ওর গায়ে হাত দিয়ে বললেন, কি হলো, এখন এইভাবে দরজা বন্ধ করে রেখেছো? শরীর ঠিক আছে তো তোমার? পড়তে বসেছিলাম, কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ও, খেতে চলো, সকলেই চলে এসেছে। আচ্ছা। কোহিনূর বেগম চলে গেলেন। মমতা মঞ্জিরের কর্ত্রী আনোয়ারা বেগমের নিয়মানুযায়ী সকাল ও রাতের খাবারটা সকলকে একসাথেই খেতে হয়।
সকাল 8টায় এবং রাত 10টায় খাবার টেবিলে উপস্থিত না থাকলে তার কপালে ভোগান্তি পোহাতে হয়। পলাশ এই পরিবারের সদস্য, তাই সকালে ও রাতের খাবার টেবিলে ওকে উপস্থিত থাকতে হয়। কঙ্কাবতী খাবার ঘরে এসে দেখল সকলেই চলে এসেছে। পলাশ মাথা নিচু করে বসে আছে। কঙ্কাবতীকে আসতে দেখে আনোয়ারা বেগম একবার ঘড়ির দিকে তাকালেন। ঘড়িতে 10টা বাজতে 1 মিনিট বাকি। আনোয়ারা বেগমকে ঘড়ির দিকে তাকাতে দেখে ওনার দৃষ্টি অনুসরণ করে কঙ্কাবতী ঘড়ির দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে খেতে বসল। সবাই খেতে শুরু করো। আনোয়ারা বেগমের আদেশ পাওয়া মাত্রই সকলে খাওয়া শুরু করলো। পলাশের বড় মামা আমির হোসেনের 2 ছেলে। বড় ছেলে অতীশ বিবাহিত, স্ত্রী প্রেগনেন্ট হওয়াতে বাপের বাড়িতে আছে। ছোট ছেলে অতুল পলাশের সমবয়সী। পলাশের মেজ মামা শামির হোসেনের 2 ছেলে মেয়ে। বড় মেয়ে কঙ্কাবতী আর ছোট ছেলে কুষাণ, ক্লাস 8-এ পড়ে। পলাশের ছোট মামা জামির হোসেনের 1 ছেলে জিয়ান, 12 বছরের যুবক, ক্লাস 6-এ পড়ে। জিয়ান আর কুষাণ প্রায় সমবয়সী হওয়াতে একে অপরের খুব ভালো বন্ধু। খেতে খেতে কুষাণ আর জিয়ান নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতেছিল। তখনই একটা ধমক খেয়ে চুপ করে গেল। খাবার টেবিলে কথা বলা আমার পছন্দ নয়। এত বড় হয়ে গেছো, এখনো এই কথাটা তোমাদের প্রতিদিন বলতে হবে? কুষাণ আর জিয়ান চুপ করে যায়। খাওয়া শেষ করে আনোয়ারা বেগম চলে যাবার পর কুষাণ আর জিয়ানকে সকলে ভুগতে থাকে। তারা দুজন মনমরা হয়ে নিজেদের ঘরের দিকে যাত্রা শুরু করে। ওইটা দাদিমা নয়, তোর পুরো ডাহিনী বুড়ি। আস্তে ভাই, এসব বলিস না, কেউ শুনলে আমাদের আবার বকবে। ওই বুড়ির জন্য আমাদের প্রতিদিন বকুনি খেতে হয়। এটা কিন্তু ঠিক বলেছিস। এই কুষাণদা, ওই বুড়িকে একটু জব্দ করলে হয় না? কি প্ল্যান করছিস তুই? তাহলে শোন। জিয়ান ফিসফিস করে কুষাণকে কিছু একটা বলল। কিন্তু ভাই, আমার কিন্তু খুব ভয় লাগছে, যদি ধরা পড়ে যাই। আরে তুই এত ভীতু কেন? তুই না আমার থেকে বয়সে বড়। মা জানলে কিন্তু খুব মারবে। কিছু হবে না, চল। আচ্ছা। জিয়ানের থেকে কুষাণ বয়সে বড় হলেও জিয়ান কুষাণের থেকে দুষ্টু। আনোয়ারা বেগম মমতা মঞ্জিরের কর্তী, প্রচণ্ড পরিমাণে একগুঁয়ে রাগী স্বভাবের। সকলেই ওনার সিদ্ধান্তের উপর চলেন। আনোয়ারা বেগম নিজের স্বভাব মতো চোখে চশমা দিয়ে বই পড়ছিল। তখনই কারোর হাসির শব্দ পেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। কে? আমরা ভূত। এইরকম কথা শুনে আনোয়ারা বেগমের ভ্রু কুঁচকে গেল। ভূত বলতে কিছু নেই, যেটা উনি মনে প্রাণে বিশ্বাস করেন। তাই ভালো করেই বুঝলেন কেউ ওনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। উনিও ভাবলেন ভূতকেও একটু জব্দ করা যাক। আরে তাই নাকি? তা আমি কি জানো? কে তুমি? আমি হলাম গিয়ে এই মমতা মঞ্জিলের ডাইনি। আনোয়ারা বেগমকে এইভাবে হাসতে দেখে কুষাণ আর জিয়ার মাথা তুলে সামনে তাকিয়ে দেখলো আনোয়ারা বেগমকে পুরো ডাইনিদের মতো লাগছে। চুলগুলো এলোমেলো, সাদা শাড়ি। ভাই, ভূত ভূত। ওই বুড়ি সত্যি ডাহিনী, পালা কুষাণদা। কুষাণ আর জিয়ান এক দৌড়ে ওখান থেকে চলে যায়। আর কারোর গলার আওয়াজ শুনতে না পেয়ে আনোয়ারা বেগম নিজের চুলগুলো ঠিক করে দিয়ে আলোটা অফ করে ঘুমিয়ে পড়লেন। কুষাণ আর জিয়ান ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর দুজনেই হাঁপাতে লাগলো। ভাই, এটা কি হলো? ওই বুড়ি তো সত্যি সত্যি ডাইনি। আমি আর এই বাড়িতে থাকবো না। আমিও তো সেটাই ভাবছি। ওই বুড়ি। আমি আর ওই বুড়ির সাথে ফাজলামি করব না। আমিও। জিয়ান আর কুষাণ সারা রাত এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরের দিন বিকালে পলাশ ছাদে দাঁড়িয়ে আছে। কঙ্কাবতী ওর পাশে দাঁড়িয়ে বলল, কি এত আকাশের দিকে তাকিয়ে ভাবেন পলাশদা? কঙ্কাবতীর উপস্থিতি টের পেয়ে পলাশ ভ্রু কুঁচকে তাকালো। এই, তুমি সবসময় আমার সাথে লেগে থাকো কেন বলো তো? চাপ বাবা, আমি আবার কি করলাম? কিছু না, এখন যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। যেদিন সত্যি সত্যি অনেক দূরে চলে যাব সেই দিন বুঝবেন আপনি। আবেগ দিয়ে দুনিয়া চলে না কঙ্কা, প্লিজ বোঝার চেষ্টা করো। আমার পক্ষে তোমাকে ভালোবাসা সম্ভব না। কেন? কি নেই আমার মাঝে? কারণ তুমি আমার মামাতো বোন। কঙ্কাবতী রাগী চোখে পলাশের দিকে তাকালো। কি হলো, এভাবে চোখ গরম করে তাকিয়ে আছো কেন? আমি আপনার কোন মায়ের মেয়ে যে আমাকে ভালোবাসে পারুন? মামার মেয়ে বোন হয় না তো কি হয় শুনি? বউও হয়। দূর, তোমার সাথে কথা বলাই বেকার। দূর, আমি চলে গেলাম।
পলাশ রাগ দেখিয়ে চলে যায়। কঙ্কাবতী মুচকি হাসলো পলাশের এইরকম কাজে। এইভাবেই একটু একটু করে আপনার মনে এই কঙ্কাবতী জায়গা করে নেবে। সেই দিন আপনি চাইলেও আমাকে ছেড়ে যেতে পারবেন না। যত্ন করে আগলে রাখবেন আপনার বুকের ভিতরে। আমার হৃদয়টা আপনার নামেই সঁপে দিয়েছি। ভালোবাসি পলাশদা। কুষাণ আর জিয়ানকে পড়ানোর দায়িত্ব পলাশের উপর। আলাদা করে কোনো টিউটর রাখা হয়নি, সবটা পলাশকেই দেখতে হয়। প্রতিদিনের মতো পলাশ ওদের দুজনকে পড়াতে বসালো। কি হলো কুষাণ, জিয়ান নিজের মাঝে কি এত কথা বলছো? পলাশদা জানো দাদিমা না। কুষাণ বলতে গেলে জিয়ান কুষাণকে চিমটে কেটে চুপ করিয়ে দেয়। কি হলো, চুপ করে গেলে কেন বলো? আরে পলাশদা, কুষাণদার কথা বাদ দাও তো, আমাদের পড়াও তুমি। আচ্ছা। ওরা দুইজন পড়া শেষ করে চলে যেতে যাবে, তখনই পলাশের একটা কথা শুনে দুজনে চমকে উঠল। এইসব কি বলছো পলাশদা? মিথ্যা বলো না, আমি সবটাই দেখেছি। কিন্তু পলাশের এইরকম কথা শুনে ওরা দুজনেই চুপ করে যায়। বুঝে যায় ধরা পড়ে গেছে, পিছু পা হবার কোনো রকমের উপায় নেই। জানো পলাশদা, দাদিমা না ডাইনি বুড়ি। ছি কুষাণ, গুরুজনের বিষয়ে এসব কথা বলতে নেই। আমি সত্যি বলছি। চুপ, আর এইসব কথা না শুনি তাহলে আমি সবাইকে সবটা বলে দেব। সরি। পরের দিন কঙ্কাবতী স্কুলে বন্ধুদের সাথে আড্ডা মারছিল, তখনই বান্ধবীদের মাঝে একজন বলল, কিরে কঙ্কা, তোর পলাশদা তোকে একসেপ্ট করলো? না। এইভাবে আর কতদিন ওনার পেছনে পড়ে থাকবি? আমার মনে হয় না উনি তোকে ভালোবাসবে। পলাশদা আমাকে নাই বা ভালোবাসুক, আমি ওনাকে ভালোবেসে যাব। একতরফা ভালোবেসে দেবদাস আবার প্ল্যান করছিস নাকি এরকম? দূর, তোদের সাথে কথা বলাই বেকার। কঙ্কাবতী রাগ দেখিয়ে উঠে চলে যায়। তবে বান্ধবীর বলা একটা কথা বারবার কানে বাজতে লাগলো, আমার মনে হয় না উনি তোকে ভালোবাসবে। কঙ্কাবতী নিজের মনেই বিড়বিড় করে উঠল। আপনি কি সত্যি আমাকে কখনো ভালোবাসবেন না পলাশদা? বান্ধবীর মুখে কথাগুলো শোনার পর থেকে কঙ্কাবতীর মনটা বড্ডই ছটফট করছে। পলাশকে এক পলক না দেখা পর্যন্ত মনের অস্থিরতা কিছুতেই কমবে না। স্কুল ছুটি হবার পর বাড়ি ফিরে দেখলো পলাশ বাড়িতে নেই, টিউশনি পড়াতে গেছে। রাতে পলাশ টিউশনি করিয়ে নিজের ঘরে বই খাতা নিয়ে বসেছে, তখনই দরজার সামনে কারো ছায়া দেখে সামনে তাকিয়ে দেখলো কঙ্কাবতী দাঁড়িয়ে আছে। কি হলো, এভাবে ওখানে দাঁড়িয়ে আছো কেন? পলাশের কথা শুনে কঙ্কাবতী ধীর পায়ে ঘরের ভিতর প্রবেশ করে। পলাশের সামনে থাকা চেয়ারে বসে বলল, আমাকে কেমন দেখতে লাগছে? কঙ্কাবতীর আজগুবি কথা শুনে পলাশের ভ্রু কুঁচকে গেল, বিরক্তি হয়ে বলল, আবার শুরু করেছো তুমি? এক্ষুনি এই ঘর থেকে বের হও। কেন আমাকে এভাবে দূর ছাই করেন? আমি তো শুধুমাত্র আপনার থেকে একটু ভালোবাসা চেয়েছিলাম। ভালোবাসা কোনো খেলনা নয় যে চাইলেই পেয়ে যাবে। ভালোবাসা মন থেকে আসে, মনের বিষয় এগুলো, কেন বোঝো না? তাহলে আপনার মনকে বলুন না আমাকে ভালোবাসতে। মনকে বলে কাজ করানো যায় না। আর কঙ্কা, তুমি বড় হচ্ছ, এভাবে হুটহাট আমার ঘরে আসবে না। এখন যাও, আমি পড়তে বসবো। আমি যাও। কঙ্কাবতী মন খারাপ করে চলে যায়। পলাশ কঙ্কাবতীর যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। কঙ্কাবতীর দুর্বলতা কারোর নজরে না আসলেও কঙ্কাবতীর মা মিসেস কোহিনূরের চোখে পড়ল সবটাই। কয়েকদিন যাবৎ খেয়াল করছেন বিষয়টা, ঠিক করলেন কঙ্কার সাথে কথা বলবেন। তাই মেয়ের পিছনে পিছনে মেয়ের ঘরে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি পলাশের ঘরে কি দরকারে গিয়েছিলে? আসলে সত্যিটা বলো। মায়ের জোরাজোরির কাছে হার মেনে কঙ্কাবতী মুখ খুলল, আসলে মা, আমি পলাশদাকে ভালোবাসি। কোহিনূর চমকে উঠল কঙ্কাবতীর কথাতে। এই সম্পর্ক যে মমতা মঞ্জিলের কেউ মেনে নেবে না। কি হবে এদের ভালোবাসা ভেবে মনে মনে কিছুটা চিন্তিত হলেন তিনি। মেয়ের দিকে পুনরায় প্রশ্ন ছুড়ে দিলেন, পলাশ, ও কি তোমাকে ভালোবাসে? না। কোহিনূরের মুখের কোণে একটা মুচকি হাসি ফুটে উঠল। না, সব কিছুই হাতের বাইরে বেরিয়ে যায়নি। সব কিছু ঠিক রাখার জন্য একটা উপায় এখনো হাতের কাছে আছে, এটাকে কিছুতেই হাত ছাড়া করা যাবে না। মনে মনে কিছু একটা ফন্দি ফিকির এঁটে একটা দীর্ঘশ্বাস ফেললেন। দুদিন পর পলাশের সামনে অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা, তাই মনোযোগ সহকারে পড়াশুনো করছে, কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না। মনের কোণে একটা খুঁতখুঁতানি হচ্ছে, মনটা বড়ই কু ডাকছে।
মন বলছে কিছু খারাপ হতে চলেছে ওর সাথে আবার কি খারাপ হবার বাকি আছে। ভাবতেই নিজের মুখ থেকে তাচ্ছিলের হাসি ফুটে উঠল পলাশের। কঙ্কাবতী দূর থেকে তার পলাশদাকে দেখে চলেছে। মানুষটার প্রতি কখনোই বিরক্ত আসে না, প্রতিটি মুহূর্তে মুগ্ধতা আসে বারে বারে। গত 2 বছর থেকে পলাশদার প্রতি দুর্বল হয়ে পড়েছে। দুর্বলতা প্রতি মুহূর্তে বারে বারে বৃদ্ধি পাচ্ছে। পলাশের প্রতিটা জিনিসের প্রতি ক্ষণে ক্ষণে মুগ্ধ হয়ে ওঠে কঙ্কাবতী। মায়ের ডাকে ধ্যান ফিরল কঙ্কাবতী। তড়িঘড়ি স্থান ত্যাগ করে মায়ের ঘরের দিকে অগ্রসর হলো। ঘরে ঢুকেই দেখতে পেল মা কোহিনূর কোনো একটা জিনিস খুঁজে চলেছেন ঘরের মধ্যে। কঙ্কাবতী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি খুঁজছো মা? আমার সোনার সীতাহারটা খুঁজে পাচ্ছি না রে, তুই কি দেখেছিস? কঙ্কাবতীর বুকটা কেঁপে উঠল। সীতাহারটা মায়ের যে বড্ড প্রিয়, বাবার কাছে বড় বায়না করে কিনিয়েছিলেন, আর সেই হারটাই খুঁজে পাচ্ছেন না। দেখো কোথায় রেখেছো। কোথাও পাচ্ছি না রে মা। খবরটা বিদ্যুতের গতিতে গোটা মমতা মঞ্জিলে ছড়িয়ে পড়ল। সকলের মুখেই থমথমে ভাব। এর আগে কখনোই এইরকম ঘটনা এই বাড়িতে ঘটেনি, তাই সকলের চিন্তার মাত্রাটা ক্রমশ বেড়ে উঠল। কঙ্কাবতীর বাবা ফাহাদ সাহেব নিজের স্ত্রীকে ইচ্ছা মতো বকাঝকা করতে লাগলেন। কঙ্কাবতীর দাদি আনোয়ারা বেগম ছেলেকে ধমক দিয়ে চুপ করালেন। এই মমতা মঞ্জিলের অভিভাবক আনোয়ারা বেগম স্বামী মারা যাবার পর এই সংসারটাকে শক্ত হাতে ধরে আছেন এখনো পর্যন্ত। মূলত ওনার কারণেই পলাশ এই বাড়িতে টিকে আছে, না হলে কেউ কি আর আগাছাকে বাড়িতে রাখতে চায়? আনোয়ারা বেগমের ধমক খেয়ে স্বামী সাহেব চুপ করলেও কোহিনূর এবার মুখ খুললেন। আমার মনে হয় হারটা এই বাড়িরই কেউ লোক নিয়েছে, তাই আমি সবার ঘরে খুঁজে দেখতে চাই। আনোয়ারা বেগম কোহিনূরের কথার সাথে সহমত প্রকাশ করলেন এবং কথা মতো সবার ঘর চেক করা হলো। সবার বলতে বাড়িতে থাকা বাইরের মানুষগুলো, অর্থাৎ সমস্ত কাজের লোকদের। সবার ঘর খুঁজেও কিছুই পাওয়া গেল না। ফাহাদ সাহেব চিন্তিত হয়ে বললেন, সবার ঘর তো দেখলাম, কিন্তু কিছুই তো পেলাম না কোহিনূর। সবার ঘর এখনো দেখা হয়নি, একজনের ঘর এখনো দেখতে বাকি আছে। কার ঘর? পলাশ। পলাশ নামটা সকলের কাছে বজ্রঘাতের মতো লাগলো, বিশেষ করে কঙ্কাবতীর কাছে। কঙ্কাবতী চাইলেও বড়দের মাঝে কথা বলতে পারছিল না, কিন্তু মনে মনে চাইছিল তার দাদি যেন মানা করে। কিন্তু দাদিও মানা করলেন না, উল্টো সম্মতি দিলেন। অনুমতি পেয়েই কোহিনূর পলাশের ঘরে গিয়ে সবকিছু এলোমেলো করতে লাগলো। পলাশ আচমকা আক্রমণে চমকে উঠল। কি হলো মেজো মামি, আপনি এভাবে আমার ঘর এলোমেলো করছেন কেন? বল, আমার সীতাহার কোথায় রেখেছিস? পলাশ এইরকম প্রশ্নে আকাশ থেকে পড়ল। সীতাহার নেওয়া তো দূর, কখনোই হাত পর্যন্ত দেয়নি। সেখানে তার মেজমামি কিভাবে পারলো এত বড় একটা অভিযোগ করতে? পলাশের অপমানে লজ্জায় মাথা নিচু হয়ে গেল। মনের কোণে একটাই প্রশ্ন উকি দিতে লাগলো বারে বারে। এই বাড়ির মানুষগুলো তাকে এতটাই নীচ মনে করে?